সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মায়ানমারের পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণে, বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে ৩৬,৭৬২ স্কয়ার কিলোমিটার অর্থাৎ ১৪,১৯৪ স্কয়ার মাইল জায়গা নিয়ে রাখাইন প্রদেশের অবস্থান। রাখাইনের রাজধানী সিটোই, যার পূর্বের নাম ছিল আকিয়াব। রাখাইনদের স্বাধিকার আদায়ে আরাকান আর্মি দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করছে। উল্লেখ্য, এপ্রিল ২০০৯ সালে মায়ানমার চীন সীমান্ত এলাকায় কোচিন স্টেটে কোচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA এর সহায়তায় আরাকান আর্মি তার যাত্রা শুরু করে। তাদের ঘোষিত রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে আরাকানিদের জন্য সার্বভৌমত্ব ফিরিয়ে আনা। বর্তমানে রাখাইন প্রদেশের প্রায় সবটাই এই আরাকান আর্মির দখল করে নেয়ার ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে এক নূতন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের জন্ম দিয়েছে। উল্লেখ্য, এই রাখাইন থেকে ২০১৭ এবং ২০১৯ সালে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ সেখানে নির্যাতিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে, যারা অদ্যাবধি বিশ্বের সর্ববৃহৎ রিফিউজি ক্যাম্প যেটা কক্সবাজারে অবস্থিত সেখানে মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশের একদম পিছনের উঠোনে অবস্থিত রাখাইন প্রদেশে বর্তমানে বিরাজমান পরিস্থিতির আলোকে আমার ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাখাইন পরিস্থিতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব, রাখাইন সিচুয়েশন, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পিলওভার। এই আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় এক যুগ ধরে যুদ্ধরত আরাকান আর্মি গত ১-১.৫ বছর ধরে সে যুদ্ধের গতি যেভাবে বাড়িয়ে গত বছর ডিসেম্বর মাসে রাখাইন প্রদেশের প্রায় সবটাই তারা দখল করে সাগরে যে ঢেউ তুলেছে, সে ঢেউ কেবলমাত্র বাংলাদেশ আর ভারতের উপকূলেই নয়, চীন, আমেরিকা সহ বিশ্বশক্তির উপকূলও সে ঢেউ নাড়িয়ে দিয়েছে। বর্তমানে পুরো মায়ানমার জুড়ে এবং বিশেষ করে রাখাইনে বিরাজমান পরিস্থিতির আলোকে বেইজিং, দিল্লি এবং ঢাকা তাদের নিজ নিজ স্বার্থ রক্ষার দৌড়ে রাখাইন প্রদেশ, যেটি একটি রণক্ষেত্র, সেটিতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত করেছে। উল্লেখ্য যে এসব কিছুর পিছনে পরাশক্তি আমেরিকার প্রচ্ছন্ন উপস্থিতিও লক্ষণীয়। উল্লেখ্য, বহু বছর ধরে মায়ানমারের সরকারি বাহিনীর সাথে মায়ানমারের প্রায় ডজন খানেক বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদ্রোহী গ্রুপ নিজেদের জন্য পৃথক আবাসভূমি দাবি করে তারা সবাই অনিয়মতান্ত্রিক যুদ্ধে লিপ্ত আছে। ২০২১ সালে মায়ানমারে সংগঠিত সামরিক কুইয়ের পর থেকে তাদের সে সমস্ত তৎপরতা আরও জোরদার হয়ে উঠেছে। মায়ানমারে যুদ্ধরত অনেকগুলো বিদ্রোহী গ্রুপের সাথে বৈদেশিক সম্পর্ক আছে এবং আন্তঃগ্রুপের মধ্যেও যোগসাযোগ আছে বলে ধারণা করা হয়। প্রায় ১ দশক ধরে রাখাইন প্রদেশ মায়ানমার সরকারের সামরিক নিয়ন্ত্রণে থাকার পর স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রত আরাকান আর্মি গত নভেম্বর-ডিসেম্বর মাসে তাদের অভূতপূর্ব সামরিক বিজয়ের মধ্য দিয়ে বর্তমান রাখাইনের ক্ষমতার ভর কেন্দ্র পরিবর্তন করে দিয়েছে এবং এই আরাকান আর্মি এখন রাখাইনের কার্যত ক্ষমতাধারী। গত ১৫-১৬ মাসের ভিতর আরাকান আর্মি নাটকীয়ভাবে এক শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত হয়ে রাখাইনের ১ ডজনেরও বেশি শহর এবং অনেকগুলো আর্মি পোস্ট দখল করার মধ্য দিয়ে তারা মায়ানমারের জান্তা আর্মির পশ্চিম কমান্ড হেডকোয়ার্টারের পতন ঘটিয়ে রাখাইনে সামরিক জান্তার নিয়ন্ত্রণের মূলে কোঠারাঘাত করেছে। আরাকান আর্মির এই নাটকীয় সাফল্যের সাথে অনেকগুলো বিষয় জড়িত। আরাকান আর্মি তার সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি করে এখন তারা জান্তা সরকারের যে কোনো শক্ত সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে, বাহানা দিতে তারা সক্ষম। এছাড়া আরাকান আর্মি মায়ানমারের অন্য যে কোনো বিদ্রোহী গোষ্ঠীর তুলনায় একটি বিশেষ ক্ষেত্রে তারা দক্ষতা প্রমাণ করেছে, আর তা হলো তারা কোনো অঞ্চল দখল করার পর সেটা তারা ধরে রাখতে সক্ষম। আর অন্য একটি লক্ষণীয় দিক হলো আরাকান আর্মি মায়ানমারের 3 ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি মিত্র গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীর অন্য দুটি দল হলো ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক
অ্যালায়েন্স আর্মি, MNDAA। সংক্ষেপে এই তিনটি গ্রুপ, তারা 3BHA অর্থাৎ থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে খ্যাত। এই 3BH এর একসঙ্গে মিলে একাধিক ফ্রন্টে সম্মিলিতভাবে যুদ্ধ করার যোগ্যতা তারা অর্জন করেছে। লক্ষণীয় যে মায়ানমারের অন্য অঞ্চলের তুলনায় রাখাইনের বিষয়টি একেবারে ভিন্ন, কারণ রাখাইনের ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটিতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। রাখাইনে স্বার্থের প্রশ্নে একেবারে সামনের কাতারে আঞ্চলিক শক্তিধর চীন এবং ভারতের অবস্থান। এ দুটি দেশেরই প্রয়োজন রাখাইনের সমুদ্র বন্দর, যথাক্রমে কাকপু এবং সিটোই। বন্দর দুটির অবস্থান স্ক্রিনে একটা ম্যাপে দেখানো হচ্ছে। স্ক্রিনে দেখানো বাঁ দিকে সমুদ্র ঘেঁষে উপরে অর্থাৎ উত্তরে সিটোই এবং তার নিচে কাকপু রাখাইন প্রদেশের দুইটি সমুদ্র বন্দর, যা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। কাকপু বন্দরটি 25 মিটার গভীর বন্দর, যেখানে বড় বড় কার্গো জাহাজ ভিড়তে পারে, এবং এই বন্দরটিকে স্পেশাল ইকোনমিক জোন SEZ হিসেবে গড়ে তোলার জন্য চীন কর্তৃক বর্তমানে সেখানে নির্মাণ কাজ চলছে। অন্যদিকে সিটোই রাখাইন প্রদেশের যে রাজধানী, সেখানে কালাদান নদী উত্তর দিক থেকে এসে সাগরে মিশেছে। সিটোইকে ভারত মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট হিসেবে গড়ে তুলছে। এই দুইটি জায়গার গুরুত্ব নিয়ে আমি কিছুটা আলোকপাত করব। প্রথমে কাকপুর গুরুত্ব নিয়ে আমি কথা বলবো। চীনের কাছে কাকপু বন্দরের গুরুত্বের যে প্রথম দিকটি, সেটা হলো এই কাকপু চীনের পরিকল্পিত চায়না মায়ানমার ইকোনমিক করিডোর CMEC সেটির একটা অংশ। মায়ানমারের ভিতর দিয়ে এই ইকোনমিক করিডোর, যেটি চীনের স্থলবেষ্টিত ইউনান প্রদেশকে ভারত সাগরের সাথে যোগাযোগ স্থাপন করে, এবং কাকপু বন্দরটি করিডোরের দক্ষিণ দিকের শেষ অংশ। তেল আমদানির জন্য চীন এই বন্দর বা এই নৌপথ ব্যবহার করে মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম। দ্বিতীয় দিকটি হলো চীনের জন্য এই বন্দর ব্যবহার করে মায়ানমারের ভিতর দিয়ে ট্রানজিট ট্রেড করার জন্য এই বন্দরটি বিশেষভাবে উপযুক্ত। চীনের কাছে কাকপু বন্দরের যে গুরুত্ব, তার 3 নম্বর দিকটি হচ্ছে চীনের নৌপথে বাণিজ্যের জন্য কাকপু একটি কৌশলগত অবস্থান। কাকপু হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ, যার সাহায্যে স্ট্রেট অফ মালাক্কাকে এড়িয়ে চীন তার নৌ বাণিজ্যের জন্য এই বন্দরটি ব্যবহার করতে পারে। আর চতুর্থটি হচ্ছে চীনের স্পেশাল ইকোনমিক জোন SEO এলাকা নির্মাণের জন্য এই জায়গাটা খুব উপযোগী। এখন আমি সিটোই বন্দর, যেটি ভারতের কাছে তার কি গুরুত্ব, সেটি নিয়ে আমি কিছুটা আলোকপাত করব। তার 1 নম্বর হচ্ছে সিটোই ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্ব প্রদেশগুলোর সাথে বঙ্গোপসাগরের যোগাযোগ স্থাপনকারী কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের গুরুত্বপূর্ণ একটি স্থান, যা চিত্রের মাধ্যমে স্ক্রিনে দেখানো হচ্ছে। দ্বিতীয় দিকটি হচ্ছে ভারত এবং মায়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য সিটোই একটি গুরুত্বপূর্ণ স্থান। 3 নম্বর দিকটি হচ্ছে সিটোই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি অনুযায়ী আঞ্চলিক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর চতুর্থ দিকটি হচ্ছে ভারতের উত্তর পূর্ব প্রদেশ সহ চীনের কুনমিং এবং মায়ানমারের চীন এবং রাখাইন প্রদেশের সাথে বাণিজ্যের জন্য এই বন্দরটি প্রবেশদ্বার হিসাবে কাজ করে। প্রকৃতপক্ষে কাকপু হচ্ছে গুরুত্বপূর্ণ নৌ চলাচলের পথ স্ট্রেট অফ মালাক্কাকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে চীনের একটি কৌশলগত বিকল্প ব্যবস্থা। অন্যদিকে সিটোই হচ্ছে ভারতীয় একটি প্রকল্প, যেটি তার স্থলবেষ্টিত উত্তর পূর্ব প্রদেশগুলোর সাথে মূল ভূখণ্ডের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে খ্যাত সরু ল্যান্ড করিডোরের ভিতর দিয়ে যোগাযোগ ব্যবস্থার একটা বিকল্প রাস্তা। বঙ্গোপসাগরের উপকূলবর্তী মায়ানমারের রাখাইন প্রদেশে ঘটমান সংঘর্ষের সাথে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্বার্থ জড়িত, তাই এখানে স্বার্থের বলয় অনেক বিস্তৃত এবং জটিল। রাখাইন প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে আরাকান আর্মি চীন এবং ভারতের মধ্যে এই অঞ্চলে ক্ষমতা দখল বা প্রভাব বিস্তারের প্রতিযোগিতার একটা জন্ম দিতে তারা সক্ষম হয়েছে। চীন নিজ স্বার্থ রক্ষার্থে কাকপু পোর্ট প্রকল্প বাস্তবায়নের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
চীন পূর্ব থেকেই মায়ানমার জান্তা সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে সম্পর্ক বজায় রেখেছে এবং বর্তমানে যে বাস্তবতা তার প্রেক্ষিতে চীন তার নিজ স্বার্থ রক্ষার্থেই ইতিমধ্যেই রাখাইনের সংঘর্ষের সাথে তারা জড়িত হয়ে পড়েছে এবং আরাকান আর্মির সাথে তারা তাদের সম্পর্ক স্থাপন করেছে বলে প্রকাশ। ভারতও পূর্ব থেকেই রাখাইন প্রদেশের রাজধানী সিটোই অঞ্চলে কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রানজিট প্রজেক্ট KMTTP এটা বাস্তবায়ন করার জন্য মায়ানমার জান্তা সরকারের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে। বলা যায় রাখাইন প্রদেশ নিয়ে চীনাদের স্বার্থ হচ্ছে সুদূর প্রসারী। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আলোকে চায়না মায়ানমার ইকোনমিক করিডোরের অংশ হিসাবে রাখাইন অঞ্চলে চীনের প্রচুর পরিমাণ বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চায়না মায়ানমার ইকোনমিক করিডোরের একটি ম্যাপ স্ক্রিনে দেখানো হচ্ছে। রাখাইন প্রদেশের বঙ্গোপসাগর উপকূলে নির্মিত কাকপু পোর্ট এবং দক্ষিণ চীনের সাথে পাইপলাইন এবং পরিকল্পিত সড়ক ও রেল যোগাযোগের ব্যবস্থা রক্ষা করা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যোগাযোগ ব্যবস্থা নির্মাণ হলে চীন প্রথমবারের মতো বঙ্গোপসাগরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে সমর্থ হবে, যা নিঃসন্দেহে আঞ্চলিক শক্তি প্রদর্শনে ভারসাম্যের ব্যাপারে একটা বিরাট পদক্ষেপ। চীনের দক্ষিণ অংশের সাথে বঙ্গোপসাগরের সরাসরি যাতায়াত ব্যবস্থা এবং তার ইকোনমিক করিডোর রক্ষা করা চীনের জন্য খুব একটা জরুরি বিষয়। এ প্রকল্পে চীনের বিনিয়োগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাকপুতে চীন $7.3 বিলিয়ন গভীর সমুদ্র বন্দর সে নির্মাণ করছে। দ্বিতীয়টি হচ্ছে কাকপু থেকে কুনমিং পর্যন্ত $2.5 বিলিয়ন ওয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন চীন নির্মাণ করছে। আর তৃতীয় দিকটি হচ্ছে চীন $2.7 বিলিয়ন স্পেশাল ইকোনমিক জোন SCZ এখানে নির্মাণ করছে। এসব প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মালাক্কা স্ট্রেটের উপর চীনের নির্ভরতা কমাতে সহায়ক হবে। চীন তার কাকপু করিডোরে তার বিনিয়োগ রক্ষার জন্য জান্তা আর্মির বিরুদ্ধে যুদ্ধরত আরাকান আর্মি, বর্তমানে যারা আরাকানের প্রায় 90 থেকে 95% অঞ্চল দখল করে আছে, তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করার মাধ্যমে এই বিদ্রোহী বাহিনীর উপর কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হয়। মনে রাখা দরকার যে চীন শুরু থেকেই মায়ানমার জান্তা সরকারের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে, আর চীন বর্তমানে মায়ানমার জান্তা সরকারের প্রধান ব্যবসায়িক পার্টনার এবং সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা। কিন্তু বর্তমান বাস্তবতার আলোকে চীন আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করে তাদের যুদ্ধবিরতিতে রাজি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও ধারণা করা হয়। এ অঞ্চলে ভারতের কৌশলগত স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে ভারতের কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রানজিট প্রজেক্ট KMTTP দেখানো হচ্ছে। ভারত রাখাইনে তার কালাদান প্রজেক্ট সম্পূর্ণ করলে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্ব অংশের সাথে বঙ্গোপসাগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। ভারতের কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রানজিট প্রজেক্ট KMTTP নামে কলকাতা বন্দর থেকে রাখাইনের সিটোই বন্দর হয়ে ভারতের উত্তর পূর্ব প্রদেশ মিজোরামের মধ্যে যোগাযোগ স্থাপন করার এ প্রকল্পে ভারত বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই প্রজেক্টের আওতায় ভারত যে বিনিয়োগ করেছে তা হলো, প্রথমটি হলো সিটোইতে নতুন বন্দর নির্মাণ এবং সিটোই থেকে কালাদান নদী দিয়ে রিভার ট্রানজিট সিস্টেম এবং সেখান থেকে ভারতের মিজোরাম পর্যন্ত রাস্তা নির্মাণ। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের স্থল বেষ্টিত উত্তর পূর্ব প্রদেশ, যেগুলো শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের বাকি অংশের সাথে যুক্ত, সে প্রদেশগুলোর সাথে বঙ্গোপসাগরের একটা সরাসরি যোগাযোগ স্থাপন হবে। ফলে ট্রানজিটের জন্য ভারত বাংলাদেশের উপর তাদের নির্ভরশীলতা কমাতে পারবে। ভারতের কালাদান করিডোর প্রকল্পটি বাস্তবায়নে অনেক বিলম্বিত হয়েছে এবং ইতিমধ্যে আরাকান আর্মি এই করিডোরের জন্য অপরিহার্য বেশ কিছু অঞ্চল তাদের দখলে নিয়েছে। ফলে আরাকান আর্মি ভারতের সাথে দর কষাকষির ব্যাপারে একটা সুবিধাজনক স্থানে আছে। এখন দেখার বিষয়, ভারত মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক আরো উন্নতি করবে না আরাকান আর্মির সাথে তারা যোগাযোগ স্থাপন করবে। ভারতের অ্যাক্ট ইস্ট
পলিসি অনুযায়ী মায়ানমার সামরিক বাহিনীর সাথে ভালো সম্পর্ক রক্ষা করে, কিন্তু বর্তমান বাস্তবতার আলোকে ভারত বাধ্য হয়ে আরাকান আর্মির সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছে বলে জানা যায়। বিরাজমান এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যে নতুন বাস্তবতা, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। বর্তমানে মায়ানমারের সাথে বাংলাদেশের পুরো আন্তর্জাতিক সীমানা আরাকান আর্মির দখলে। সে বাস্তবতার নিরিখে প্রথমত নিজের নিরাপত্তা এবং দ্বিতীয়ত রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইন ঘটনার সাথে বাংলাদেশ জড়িত হওয়ার সম্ভাবনা দিন দিন পরিষ্কার রূপ ধারণ করছে, যা অভূতপূর্ব ফলাফল বয়ে আনতে পারে। 2017 সালে বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত মায়ানমারের রাখাইন প্রদেশে সেখানকার উগ্র জাতীয়তাবাদী জনতার সাথে মিলিত হয়ে মায়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়ে প্রায় 10 লক্ষ মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, যারা বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ রেফুজি ক্যাম্প কক্সবাজারে তারা মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে রাখাইনে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় আরও 6 লক্ষেরও অধিক সংখ্যক রোহিঙ্গা বসবাস করে বলে প্রকাশ। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে মায়ানমার সরকারের সাথে সকল প্রচেষ্টা এ যাবৎ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, কিন্তু বর্তমানে আরাকান আর্মি রাখাইন প্রদেশের প্রায় সকল অংশ মায়ানমার জান্তা সরকারের কাছ থেকে দখল করে নেওয়ার ফলে পুরো ব্যাপারটি একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে। এই নতুন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আমি এখন আলোচনা করব। রাখাইনের বিষয়ে বাংলাদেশের নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। রাখাইন প্রদেশে চলমান যুদ্ধ রাখাইন প্রত্যাবাসনের সম্ভাবনাকে নতুন আঙ্গিকে ঠেলে দিয়ে যে সকল নতুন বাস্তবতা জন্ম দিয়েছে, সেগুলো হলো, 1 নম্বরটি হলো বর্তমান পরিস্থিতিতে মায়ানমার জান্তা সরকার, যারা আগে থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে, তারা আদেও এই প্রত্যাবাসনের পক্ষে মত দিবে বলে মনে হয় না। দ্বিতীয়টি হচ্ছে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের ব্যাপারে মত দিবে কিনা, সে বিষয়টিও প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে। আর তৃতীয়টি হচ্ছে আরাকান আর্মি কর্তৃক রাখাইন দখলের পর প্রত্যাবাসনের ব্যাপারে জান্তা সরকারের মতামত দেয়ার প্রাধিকারের প্রাসঙ্গিকতার বিষয়টিও ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আরাকান আর্মি কর্তৃক রাখাইন প্রদেশের শাসনভার গ্রহণ করার পর প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এবং রাখাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক বছর যাবৎ বাংলাদেশ তার এই জটিল প্রতিবেশীর সাথে সম্পর্কের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করে সীমান্ত সমস্যাগুলো মোটামুটি পর্যায়ে সহনীয়ভাবে রাখতে সমর্থ হয়েছে, কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে আরও বেশি চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যেই আরাকান আর্মি বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত এলাকায় তাদের সাথে সম্পৃক্ত জাতিগোষ্ঠীর সাহায্য সমর্থন পাচ্ছে বলে জান্তা সরকার কর্তৃক অভিযোগ উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশ সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। কিন্তু বাস্তবতা বিবেচনায় আরাকান আর্মির স্বায়ত্তশাসিত রাখাইন রাজ্যের দাবি আদায়ের কর্মকাণ্ডে বাংলাদেশের সহায়তা দেওয়ার বিষয়টি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাখাইন রাজ্যের শাসনভার আরাকান আর্মি গ্রহণ করার পর রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনার রাস্তা পরিষ্কার হওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে বাস্তবসম্মত হয়ে উঠছে বলেও মনে করা হয়। সম্প্রতি আরাকান আর্মি তারা যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ানমার মুসলিম বলে সম্বোধন করে, তারা সেই রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব স্বীকার করে নেওয়ার কথা বলেছে বলে শোনা যায়, এবং এখনও যে সমস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ রাখাইনে আছে তাদেরকে রাখাইনের ভবিষ্যৎ প্রশাসনে অন্তর্ভুক্ত করবে বলেও তারা জানিয়েছে বলে প্রকাশ। যদিও অধিকাংশ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ আরাকান আর্মির এই অঙ্গীকার সন্দেহের চোখে দেখে। বাংলাদেশের সাথে মায়ানমার জান্তা সরকারের সম্পর্কের বিষয়টিও খেয়াল রাখা দরকার, কারণ তারাই এখনো স্বীকৃত মায়ানমার সরকার। বর্তমানে রাখাইনে ঘটা সামগ্রিক বিষয়ে জান্তা সরকারের পাল্টা ব্যবস্থা কি হবে সে সম্পর্কে পূর্ব ধারণা করা বেশ কঠিন। আপাতদৃষ্টিতে মনে হয় ভারতের পক্ষেও চীনের সাথে সম্পর্কযুক্ত আরাকান আর্মি কর্তৃক রাখাইনের শাসনভার গ্রহণ করার বিষয়টি ইতিবাচক হিসাবে না দেখার পক্ষে অনেক জোরালো যুক্তিও আছে।
অন্য একটি সম্ভাবনার কথা ভুললে চলবে না যে একটি সার্বভৌম রাখাইন দেশ মায়ানমারে যুদ্ধরত অন্যান্য জাতিগোষ্ঠীকে আলাদা হওয়ার প্রত্যাশাকে জোরদার করে পুরো পরিস্থিতিকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। মায়ানমারে অন্যান্য অঞ্চলে চলমান দ্বন্দ্ব বিবাদের মধ্যে রাখাইনের সমস্যা, যা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপের ক্ষমতার বলয় বিস্তরের দ্বন্দ্বে পরিণত হয়েছে, সে প্রেক্ষিতে রাখাইন সমস্যা আরও জটিল আকার ধারণ করে মায়ানমারের সীমানা ছাড়িয়ে সেটা বিস্তৃতি লাভ করার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিকভাবে আরাকান আর্মি ইউনাইটেড লিগ অব আরাকান ইউএলএ তার সামরিক শাখা হিসাবে রাখাইনে তাদের বিভিন্ন নিয়ন্ত্রিত স্থানগুলোতে আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আরাকান আর্মি তাদের সামরিক বিজয়কে রাজনৈতিক বৈধতা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের পরিপক্কতার প্রমাণ দিয়েছে। আরাকান আর্মি দখলকৃত এলাকায় তারা প্রশাসনিক কাঠামো গড়ে তুলে সেখানে বৌদ্ধ, রাখাইন এবং মুসলমান জনগণকে সম্পৃক্ত করছে বলে জানা যায়। বর্তমানে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানো এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনে তাদের আইনগত মর্যাদা কি হবে সেটি একটি বড় ধরনের উদ্বেগের বিষয়। আরাকান আর্মির নেতৃত্ব তাদের রাজনৈতিক শাখা ইউএলএর মাধ্যমে রাখাইন দর্শন প্রকাশ করেছে। সেখানে তারা বৌদ্ধ এবং মুসলমান যেমন রোহিঙ্গা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে। নিঃসন্দেহে এই পদক্ষেপ মায়ানমারের ঐতিহাসিক বাদ রাখা দর্শন অর্থাৎ এক্সক্লুশনারি স্ট্যান্স থেকে সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আরাকান আর্মির বর্তমান এই পরিবর্তিত অবস্থানকে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে তাদের ঐতিহাসিকভাবে খারাপ সম্পর্কের পটভূমিতে বিচার করতে হবে। এমনও তথ্য আছে যে মায়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি উভয় গ্রুপই তাদের নিজেদের স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে রিক্রুট করে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই এভাবে নিজ স্বার্থ হাসিলের জন্য রোহিঙ্গাদের ব্যবহারকারী আরাকান আর্মি রোহিঙ্গাদের অধিকার এবং তাদের মূল ধারায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার সম্পর্কে তাদের আন্তরিকতার ব্যাপারে প্রশ্ন থাকতেই পারে। অনেক গবেষকদের মতে আরাকান আর্মির আরাকান ড্রিম, যা মূলত বার্মিজ ন্যাশনালিস্ট ধারণা থেকে উচ্ছরিত বা ধারণা দ্বারা প্রভাবিত, তারা শেষমেশ রোহিঙ্গাদেরকে বাদ দেবে। বর্তমান বাস্তবতার নিরিখে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের ব্যাপারে আরাকান আর্মিকে বিবেচনায় নিতেই হবে। একদিকে আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের যে অঙ্গীকারের কথা জানিয়েছে সেটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক, কিন্তু যে কোনো প্রত্যাবাসন নাগরিকত্ব প্রদান এবং অর্থনৈতিক নিরাপত্তার আশ্বাস ছাড়া একদম অর্থহীন হয়ে পড়বে। এ পর্যায়ে আমরা মায়ানমার তথা রাখাইনে এই ঘটমান পরিস্থিতিতে পরাশক্তি আমেরিকার দৃষ্টিভঙ্গি এবং তাদের জড়িত হওয়ার বিষয়ে কিছুটা আলোকপাত করব। ইউএস ইনভলভমেন্ট। ভারতীয় কিছু বিশ্লেষকদের মতে রাখাইন প্রদেশে যা ঘটছে তার সাথে আমেরিকানরা খুব গভীরভাবে জড়িত, কিন্তু মায়ানমারের বিদ্রোহী গ্রুপ বিষয়টিকে সেভাবে দেখে না। ৩ জন ভারতীয় কর্মকর্তা যারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তাদের মতে আমেরিকা ঢাকাতে তাদের প্রতি বন্ধুত্বভাবাপন্ন একটি সরকার বসাতে সফল হওয়ার বাস্তবতা মায়ানমারের রাখাইন প্রদেশে প্রবেশের জন্য একটি সিকিউরিটি করিডোর স্থাপনের ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। তাদের দৃষ্টিতে বাংলাদেশের ছাত্রদের কর্তৃক অনুষ্ঠিত আপাতদৃষ্টিতে একটি কোটা বিরোধী আন্দোলন এত দ্রুত, এত ভয়ঙ্কর রূপ ধারণ করে শেখ হাসিনা সরকারকে উৎখাতপূর্বক নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করল, সেটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। বাংলাদেশে নিযুক্ত ভূতপূর্ব একজন ভারতীয় দূত নাম না প্রকাশের শর্তে বলেন যে দ্য ইউএস হ্যাজ বিন এবল টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ of dethroning Hasina, who was proving to be an obstacle to Washington's aim in Myanmar, whereto it seeks to hit hard against Chinese dominance. অর্থাৎ মায়ানমারে ওয়াশিংটনের উদ্দেশ্য সাধনে, যেখানে চীনাদের আধিপত্য বিনষ্ট করাও তাদের লক্ষ্য ছিল, সে লক্ষ্য অর্জনের পথে শেখ হাসিনা বাধা হয়ে দাঁড়িয়েছিল বিধায় আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সে বাধা অপসারণে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন যে আমেরিকা আগে থেকেই মায়ানমার থাইল্যান্ড সীমান্তে সক্রিয় কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। ওই একই ভারতীয় দূত বলেন, while the American regime change operation is linked to the Myanmar civil war, the collateral benefit would be to have hostile governments on Indians' flanks for not toeing the US line on Russia. অর্থাৎ একদিকে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে মায়ানমারের গৃহযুদ্ধের সংযোগ আছে, আর অন্য একটি আনুষঙ্গিক সুবিধা হচ্ছে রাশিয়া প্রশ্নে আমেরিকার পদাঙ্ক অনুসরণ না করার দায়ে ভারতের পাশে একটি শত্রু ভাবাপন্ন সরকার গঠন করা। আমেরিকার মধ্যম এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সম্পর্কে অন্য একজন ভারতীয় কর্মকর্তা বলেন, কন্ট্রোল অফ দ্য রাখাইন স্টেট কোস্ট অ্যান্ড দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড, দ্য লেটার will perhaps be a halt station located as it is at the mouth of the Malacca Straits, অর্থাৎ রাখাইন প্রদেশের উপকূল এবং সেন্ট মার্টিন আইল্যান্ডের নিয়ন্ত্রণ, যেখানে সেন্ট মার্টিন আইল্যান্ড যে স্থানটি মালাক্কা স্ট্রেটের মুখে অবস্থিত, সে স্থানটিকে সম্ভবত হল্ট স্টেশন হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে একজন নিরাপত্তা বিষয়ক ভারতীয় কর্মকর্তা, যিনি রাখাইন প্রদেশে আমেরিকার জড়িত হওয়ার বিষয়ে সন্দিহান, তিনি বলেন, মায়ানমারের কুকি চীনে নতুন একটি সন্ত্রাসী গ্রুপ কুমি ন্যাশনাল আর্মি KNA নামে আবির্ভূত হয়েছে। KNA হল কুমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি KNDPর আর্ম উইং। সে সূত্র আলো বলে যে মিজোরামের পার্শ্ববর্তী এলাকায় KNAর তৎপরতা দেখা দিয়েছে, যেখানে আরাকান আর্মি মিলিটারি জান্তার বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা, যিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে সন্দিহান, তিনি রাখাইন প্রদেশ, যেখানে চীন কর্তৃক মদতপুষ্ট আরাকান আর্মি দখল নিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারের সে অঞ্চলে তিনি আমেরিকান তৎপরতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এই বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশের কৌশলগত দোদুল্যমনতা নিয়ে আমি এখন কিছুটা আলোকপাত করব। আরাকান আর্মি বাংলাদেশের সাথে মায়ানমারে 271 কিলোমিটার সীমান্তের সবটুকুই তারা নিয়ন্ত্রণে নিয়ে বর্তমানে যে বাস্তবতা জন্ম দিয়েছে, সে পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একটি কূটনীতিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে। গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বিশেষজ্ঞ সরকারকে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দিয়ে আসছে। অবস্থার দৃষ্টিতে মনে হয় আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করলে আমাদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। অধিকন্ত আরাকান আর্মি, যারা কার্যত রাখাইনের সবকিছু নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এটা সুবিধা হবে। অন্যদিকে এ বিষয়টি ভুললে চলবে না যে আরাকান আর্মির সাথে এ ধরনের যোগাযোগ মায়ানমার জান্তা সরকারের সাথে এবং আঞ্চলিক অন্যান্য শক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। যা হোক, বাংলাদেশ সরকার আরাকান আর্মির মতো কোনো নন স্টেট অ্যাক্টরের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ না করার নীতিতে অটল আছে। বাংলাদেশের পিছনের দৌড়গোড়ায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির কৌশলগত স্বার্থ রক্ষার প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে। রাখাইনে বর্তমান পরিস্থিতি তৈরিতে বাংলাদেশের সরাসরি কোনো ভূমিকা না থাকলেও আমরা পরিস্থিতির শিকারে পরিণত হয়েছি। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তার সাথে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বিধায় ঘটনা সম্পর্কে এবং ঘটনার সামনে ও পিছনে কারা, কিভাবে এবং কি উদ্দেশ্যে জড়িত তা সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বাংলাদেশের জন্য এটি একটি জাতীয় ইস্যু, তাই যা করতে হবে তা দেশের জনগণকে সাথে নিয়েই করতে হবে। তার জন্যে জনসচেতনতা গড়ে তোলা একান্ত প্রয়োজন বিধায় বিষয়টি নিয়ে আমি আরও কয়েকটি পর্বে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ। রাখাইন নিয়ে পরের পর্বগুলোতেও আপনাদেরকে সাথে পাবো বলে আশা করছি। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমি আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনা সরাসরি করা হলে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং বুঝতে সুবিধা হয়। সে লক্ষ্যে আমি এবং আমার টিম এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। মানবতাই মানব ধর্ম, হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।